স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি তাহিয়া, রুবাইয়া, তপলা। বরাবরের মতোই আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করব হোম কেয়ার নিয়ে এবং আলোচনায় গুরুত্ব পাবে সিডিপ্যাপ থেকে পিসিএতে ট্রান্সফার বিপজ্জনক, কেন বিপজ্জনক, এর আদ্যপান্ত কি, এই যাবতীয় বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশ আমাদের থাকবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছেন বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে যারা আমেরিকায় পড়ালেখা করতে চান তাদের জন্য আমাদের আয়োজন থাকছে এবং আলোচনায় গুরুত্ব পাবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য রোড ম্যাপ টু আমেরিকা। এই দুটো বিষয় আমাদের আলোচনায় থাকছে। আমাদের শুরুর যে বিষয়টির কথা বলছিলাম, সিডিপ্যাপ থেকে পিসিএতে ট্রান্সফার বিপজ্জনক। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম ঠিক করেছি সিডিপ্যাপ থেকে পিসিএতে ট্রান্সফার বিপজ্জনক। আমরা এই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, তবে সিডিপ্যাপ এবং পিসিএ এই দুটো বিষয় আগে সম্পর্কে জানি। এই দুটো আসলে কি? সিডিপ্যাপটা হলো আসলে যে ফ্যামিলি মেম্বার্স এবং তার নেইবার্স, তার ফ্রেন্ড, তারা সেবা দিবে এবং এটার সিদ্ধান্ত নিবে যে পেশেন্ট, যে প্রিন্সিপাল, সে সিদ্ধান্ত নিবে যে আমি যদি পেশেন্ট হই, আমি সিদ্ধান্ত নিব যে আমাকে কে সেবা দিবে। আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ফার্স্ট চয়েস যে আমার ফ্যামিলি, আমার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মেয়ের হাজব্যান্ড হতে পারে, আমার গ্র্যান্ডসন হতে পারে, আমার মেয়ের জামা হতে পারে, যে হোক, অথবা আমার নেইবার হতে পারে, আমার ফ্রেন্ড হতে পারে, আমি যাকে চিনি। তো এটা হলো মানে সিডিপ্যাপের একটা মানে এই প্রোগ্রামটা। এখানে কোনো সার্টিফিকেট লাগে না। আমি যদি পেশেন্ট হই, আমি যাকে পছন্দ করব, আমার যে এজেন্সি সে তাকে হায়ার করবে। আচ্ছা, এটা হলো সিডিপ্যাপ। আচ্ছা, আর পিসিএ হলো সার্টিফিকেট লাগবে, তার একটা মানে কোর্স করতে হবে এবং এই পিসিএ এর ফ্যামিলি মেম্বার হতে পারবে না, পেশেন্টের সাথে একই অ্যাড্রেসে থাকতে পারবে না, ডিফারেন্ট অ্যাড্রেস, ডিফারেন্ট মানে পার্সন, মানে স্ট্রেঞ্জার এক কথা। হ্যাঁ, এবং এজেন্সিগুলি তাকে হায়ার করবে। মানে এখানে কিন্তু পেশেন্টের চয়েস নাই। পেশেন্ট কিন্তু চয়েস করতে পারতে চায় যে আমি আমার গ্র্যান্ডসনকে বা অমুককে আমি নিতে চাই না। এখানে এজেন্সি যারা আছে, হোমকেয়ার এজেন্সি, তারা পিক করবে কাকে পাঠাবো পেশেন্টের কাছে। আচ্ছা, তো এখানে তাহলে একই অ্যাড্রেস হওয়া যাবে না, ফ্যামিলি মেম্বার হওয়া যাবে না। কিন্তু এখন যেভাবে মানে সিডিপ্যাপ কিন্তু বন্ধ হচ্ছে না। অনেকের মধ্যে একটা ধারণা, সিডিপ্যাপ মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। সিডিপ্যাপ কিন্তু বন্ধ হচ্ছে না, সিডিপ্যাপ ঠিকই থাকবে। কিন্তু এই এজেন্সিগুলি এখন যেমন 600 এজেন্সি আছে, 600 এজেন্সি মানে গভর্নরের যে প্রস্তাবটা, 600 এজেন্সি বন্ধ করে তারা একটা এজেন্সিকে দিবে। কারণ তাদের কথা হলো যে এতগুলি 600 এজেন্সি তারা কমপ্লায়েন্স মেনটেন করে না। হ্যাঁ, তো আমরা একটা এজেন্সিকে দেবো, আমরা সেভ করবো অনেক টাকা। এবং একটা এজেন্সিকে আমরা তদারক করতে পারবো, একটা এজেন্সিকে আমরা কমপ্লায়েন্স মেনটেন করে কিনা সেটা আমরা দেখতে পারবো। 600 এজেন্সির মানে এত জনবল আমাদের নেই, এত খরচ আমরা করতে পারবো না। এটা হলো স্টেটের কথা, ডিপার্টমেন্ট অফ হেলথ বা গভর্নরের কথা হলো যে আমরা একটা এজেন্সিকে দিতে চাই। তো এটার উপর মামলা হয়েছে, মামলা এখনো বিচারাধীন, এটা সিদ্ধান্ত এখনো আসেনি। কবে নাগাদ আসতে পারে সিদ্ধান্ত? এটা যে কোনো মুহূর্তে আসতে পারে। তো এখন পাশাপাশি এই যে কিছু এজেন্সি, যেমন আমাদের যেমন সিডিপ্যাপ একটা এজেন্সি, আর একটা হলো পিসিএ একটা, মানে লেক্সা একটা লাইসেন্স থাকে। তো কিছু এজেন্সি আমরা দেখতে পাচ্ছি যে তারা মানে রাতারাতি সিডিপ্যাপ থেকে পিসিএতে ট্রান্সফার করছে এবং ক্লায়েন্টদেরকে বলছে যে সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, তো তোমরা আমাদের কাছে আসো এবং পিসিএতে আমরা ট্রান্সফার করব। কিন্তু এটা যে ইলিগাল, এটা তো ক্লায়েন্ট বুঝতেছে না, এটা তো কিন্তু মারাত্মক একটা মানে অন্যায় কাজ। কারণ ধরা পড়লে তাহলে এই মিথ্যার আশ্রয় নিয়ে, মিথ্যাটা কোনটা, এখন যেই পেশেন্টটা এবং যে কেয়ার গিভার তার ছেলে তার পিতাকে দেখছে বা ছেলে মাকে দেখছে, এটা কিন্তু রেকর্ডেড যে একই অ্যাড্রেসে থাকে অথবা ডিফারেন্ট অ্যাড্রেসে থাকে, কিন্তু মেয়ে বা ছেলে বা ফ্যামিলি মেম্বাররা দেখাশোনা করছে। এখন সেই মেম্বাররা যদি এখন পিছিয়ে চলে যায়, ওখানে লাই করতে হবে তাকে যে আমি তাকে চিনি না বা আমার ফ্যামিলি মেম্বার না, রাইট, অথবা একই অ্যাড্রেস না ডিফারেন্ট অ্যাড্রেস। তো এইটা কিন্তু এই দেখানো সোজা
কিন্তু এটা যখন আবার তদন্ত হবে, অডিট হলে এখন যদি অনেক প্রচুর এইভাবে যদি এখানে ট্রান্সফার করে, তাহলে এটা অবশ্যই একটা চোখে লাগবে। দুই একটা করে ডিফারেন্ট ইস্যু, কিন্তু যখন ঢালাওভাবে যখন এইভাবে ট্রান্সফার হচ্ছে, তখন এটা যখন ধরা পড়বে, তখন এটা কিন্তু আবার যে লোকটা নিয়ে কি যে কেয়ার গিভার এভাবে মিথ্যা আশ্রয় নিয়ে চেঞ্জ করলো, তাকে কিন্তু সমস্ত টাকা ফেরত দিতে হবে। আচ্ছা, যদি সে ধরা পড়ে যায়, কারণ এটা তো একটা ফ্রড করে সে মিথ্যা আশ্রয় নিয়ে টাকা নিয়েছে, গভর্নমেন্ট টাকা। আচ্ছা, অতএব আমার মনে হয় আমরা বলছি যে তাকে তো ট্রান্সফার হওয়ার দরকার নেই, কারণ সিডিপ্যাপ তো বন্ধ হচ্ছে না, সিডিপ্যাপ ঠিকই থাকবে। সে মানে একটা এজেন্সি দিতে যায়, একটা এজেন্সি দিতে যায়, সেই এজেন্সি কিন্তু আবার আরো 30-35টা 40টা এজেন্সি নিবে। অতএব যারা রোগী তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো ভয় পাওয়ার সমস্যা নেই, কোনো কথা না। অতএব তাদেরকে সিডিপ্যাপ থেকে পিছিয়ে ট্রান্সফার করতে হবে, এটা কোনো কথা এই মিথ্যার আশ্রয় নিয়ে দরকার নেই। অতএব এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে এই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যার আশ্রয় নিয়ে সিডিপ্যাপ থেকে পিছিয়ে ট্রান্সফার করার প্রয়োজন নেই। যদি তারপরেও আসলে কেউ করে থাকে, সেই ক্ষেত্রে রোগী কিংবা তাদের যে পরিবারের সদস্য, তাদের উপর আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? যদি করে থাকে, যদি কেউ করে থাকে, তাহলে আবার সিডিপ্যাপ ব্যাক করা উচিত। আচ্ছা, কারণ এটা তো একটা রিস্কের মধ্যে থাকবে। তাদের সেক্ষেত্রে সেবা গ্রহীতাদের উপর কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, আচ্ছা, কারণ যে সেবাটা দিচ্ছে, মানে এজেন্সি বলবে, এজেন্সি হয়তো বলবে যে আমি তো জানি না সে লাই করেছে, আমরা কিভাবে, আমরা তো মানে তদন্ত করি নাই যে সে ছেলে কি বা মেয়ে বা তার ফ্যামিলি মেম্বার কিনা। সে হয়তো এজেন্সি হয়তো তার বাঁচবার জন্য সে হয়তো মানে বলবে যে আমি জানি না, আমার ক্লায়েন্ট বলেছে। তো বিপদে পড়বে কিন্তু ক্লায়েন্টরাও, কারণ ক্লায়েন্ট তো সে সিগনেচার দিচ্ছে সে আমার প্যারেন্টস না, বা সে আমার রিলেটিভ না, ডিফারেন্ট অ্যাড্রেস। অর্থাৎ এই বিপদটা কিন্তু ক্লায়েন্টদের হবে, বিপদটা কিন্তু এই কেয়ার গিভারের হবে, এবং যে নাকি পেশেন্ট তার হবে। তার হয়তো মেডিকেল বন্ধ হয়ে যেতে পারে, মেডিকেল তাকে সিজ করবে, তারপর তার ওই যে কেয়ার গিভার তার টাকা দিতে হবে, ফেরত দিতে হবে। তো এইগুলি কিন্তু অনেক ফ্রড এই ধরনের ধরা পড়ছে, ইতিমধ্যে ধরা পড়েছে। যেমন অনেকে কাজ না করে, কাজ করে না, দেখে না, সে আর এক জায়গায় চলে গেছে, ভ্যাকেশনে গেছে, 1 মাসে ভ্যাকেশনে গিয়েছে, কিন্তু দেখাচ্ছে যে সে কাজ করে। এটা কিন্তু ধরা পড়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে। অতএব এইগুলি করা যাবে না। জি, যখন কেউ আসলে কাজ না করেও সেটার জন্য পেমেন্ট নিচ্ছে, কিংবা বলছেন যে আমি কাজ করছি, কিন্তু তিনি হয়তো ভ্যাকেশনে চলে যাচ্ছেন, সেটা নথিপত্র তো আসলে থেকে যাচ্ছে। রাইট, এটা অবশ্যই ডকুমেন্টেড। কেন আমি যদি এখন ফ্লোরিডা যাই, আমি বিমানে গেলাম ফ্লোরিডাতে, আমার রেকর্ড আছে আমি বিমানে গিয়েছি, কিন্তু আমি যদি আবার সাইন করি যে হ্যাঁ আমি আমার বাসায় কাজ করেছি, আমি সেটার উপর বিল হইলো, আমি স্যালারি পেয়েছি, এটা তো ফেডারেল ক্রাইম। জি, কেউ কেউ হয়তো নির্দিষ্ট স্থানেই আছেন যেখানে তার থাকার কথা, কিন্তু তিনি পর্যাপ্ত সার্ভিস দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আসলে কি হবে? সেটা যদি তার মানে পেশেন্ট যদি কমপ্লেন করে যে হ্যাঁ আমাকে তো সেবা দিচ্ছে না, অনেক সময় হয় যে প্যারেন্টসদেরকে ঠিক মতো সেবা দিচ্ছে না, ছেলেমেয়েরা বা গ্র্যান্ডসনরা মানে কি বলে যে হ্যাঁ সেবা দিচ্ছি, কিন্তু আসলে দিচ্ছে না। এই ধরনের যদি কোনো প্যারেন্টসের বা রোগীর কমপ্লেন করা উচিত যে হ্যাঁ আমার সেবা দিচ্ছে না, আমাদেরকে এজেন্সিকে জানাইতে হবে। এবং সেই কারণে কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ আমাদেরকে এজেন্সিকে সবসময় ক্লক ইন ক্লক আউটটাকে প্রেফার করে। মানে ক্লক ইন যে ফোনের মাধ্যমে যে ক্লক ইন ক্লক আউটটাকে বেশি প্রেফার করে, যে টেলিফোনটা কিন্তু অনেক সময় বোঝা যায় আমি কোন এলাকায় আছি, এটা একটা এভিডেন্স থাকে। আর যদি ওই টাইমশিট সিগনেচার করা হয়, এটা তো মনে করেন আমি কাজ না করে টাইমশিটে সাইন করতে পারি, এবং সেক্ষেত্রে এই টাইমশিটটা আমাদের কমপ্লায়েন্স আছে, আমাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে নির্দেশনা আছে যে মানে এত পার্সেন্ট, আমার যদি 1000 বা 2000 পেশেন্ট থাকে, যে এত পার্সেন্ট আমাকে ক্লক ইন ক্লক আউট করতে হবে। টাইমশিটটা মানে এত পার্সেন্ট পর্যন্ত মানে অ্যালাউ করা যাবে না। সেক্ষেত্রে ম্যাক্সিমাম এজেন্সিগুলি কিন্তু এটা মেনটেন করে না, এবং এই যে 10টা বা 30টা বা 40টা কথা শোনা যাচ্ছে, একটা এজেন্সি যদি দেওয়া হয়
তারা আবার আরো 30-40টা এজেন্সিকে নেবে। তো এগুলি কিন্তু আবার দেখবে যে কারা এই মেনটেন করে, কারা এই কমপ্লায়েন্স গুলি মেনটেন করেছে, সেটা কিন্তু একটা ব্যাপার আছে। যারা এখন মেনটেন করছে না তাদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না, তাদের জবাবদিহিতা আনা হচ্ছে, অনেকে ধরছে, অনেকের আমরা জানা মতো অনেক এজেন্সির অফিসে মেডিকেলের ইন্সপেক্টর জেনারেল যাচ্ছে, এবং একটা সারাশি অভিযান হচ্ছে এবং হবে। পুরো সিস্টেমটা তদারকি করার জন্য মানে পর্যাপ্ত পরিমাণে জনবল কি আসলে আছে স্টেটের কাছে? পর্যাপ্ত পরিমাণে জনবল নেই, সেই কারণেই কিন্তু গভর্নর এবং ডিপার্টমেন্ট অফ হেলথ তারা এই 600 এজেন্সিকে মানে বাদ দিয়ে মানে একটা এজেন্সিকে তারা প্রেফার করছে, যে একটা এজেন্সিকে তারা তদারকি করতে পারবে, ইজি হবে। এই 600 কোম্পানির অফিসে যাওয়ার মতো জনবল তাদের নেই। কিন্তু একটা এজেন্সির আন্ডারে যখন চলে আসবে তখন তো নানাবিধ সমস্যা তৈরি হবে, যেটি আপনারা শুরু থেকেই বলে আসছেন। কোন কোন সমস্যাগুলো প্রকট আকার ধারণ করতে পারে? সমস্যা হলো যে প্রথমত CDPAP বন্ধ হচ্ছে না, যে পেশেন্ট বা কেয়ার গিভার তাদের সার্ভিস ঠিকই থাকবে, চেঞ্জ হয়ে যাবে একটা এজেন্সির কাছে। আর তখন এবং ওই এজেন্সি যদি আরো কিছু এজেন্সি নিবে, হয়তো যারা কমপ্লায়েন্স মেনটেন করবে তাদের সাথে তারা থাকবে। তো সেই ক্ষেত্রে সমস্যা বলতে এখন যেমন যে সুযোগ সুবিধাটা পাচ্ছে, মানে যখন তখন অফিসে এসে বা কল করে তার সমস্যাগুলি সমাধান করতে পারছে, তখন মনোপলি যখন ব্যবসা হবে তখন মানে কাস্টমার সার্ভিসটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কাস্টমার সার্ভিসটা এখন যেটা পাচ্ছে সেভাবে পাবে না। তো এই সমস্যাটা থাকবে। তবে এইটা আমরা আশা করি যে এই সিঙ্গেল এফআই এই সিস্টেমটা ক্যালিফোর্নিয়া, তারপর পেনসিলভেনিয়া এবং কানেকটিকাটে ছিল, সেটা তারা ফেল করেছে। সেখান থেকে তারা ফেল করেছে এবং সে কানেকটিকাট থেকে তারা অলরেডি সেই সিঙ্গেল এফআই বাদ দিয়ে এখন আবার নিউ ইয়র্কের মতো মানে মাল্টিপল কোম্পানিকে দিয়েছে। তো পেনসিলভেনিয়াকেও তাই হয়েছে। আমার মনে হয় নিউ ইয়র্ক টিকতে পারবে না। গভর্নর কেন যে এভাবে সিঙ্গেল এফআই এর দিকে যাচ্ছে সেটা আমাদের মানে বোধগম্য নয়, এটা সাকসেসফুল হবে না। একটা বিষয় একটু শুনবো যে আমাদের নির্বাচনে ক্ষমতার পালা বদল হয়েছে, সেটার কোনো প্রভাব কি আসলে এই মামলার উপরে পড়বে কিনা, কিংবা এই গভর্নরের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? এখন গভর্নর তো ডেমোক্রেটিক গভর্নর। এখন আমাদের নিউ ইয়র্ক কিন্তু আগের চেয়ে রেডের দিকে বেশি ঝুঁকেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন আমাদের যারা সংগঠন আছে, CDPAP, হোম কেয়ার এজেন্সিগুলি আছে, এখন তারা হয়তো নতুন ভাবে মুভমেন্ট করতে পারে, যে রিপাবলিকানের সাথে লবিং করে যে বর্তমান যে গভর্নর কেন এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এটা অবশ্যই জনগণের বিরুদ্ধে, অর্থাৎ যে মাস পিপল, যারা পেশেন্ট, তাদের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটা যদি এই আমাদের যে সংগঠন আছে সেটা যদি বোঝাতে সক্ষম হয়, তাহলে হয়তো পরিবর্তন হতে পারে। একটা বিষয় একটু বলেন তো, যে এই যে নির্বাচনের ফলাফল আমরা দেখলাম যে রিপাবলিকানের একটা আধিপত্য হোয়াইট হাউসে, সেনেটে কিংবা হাউসে, এখন যে পরিস্থিতি, নিউ ইয়র্কে যদিও ডেমোক্রেটিক অধ্যুষিত, কিন্তু নিউ ইয়র্কে কিন্তু এবার ব্যাপক ভোট পেয়েছে রিপাবলিকানরা। কিন্তু যেহেতু সব জায়গায় তাদের একটা আধিপত্য তৈরি হয়েছে, হোয়াইট হাউস থেকে শুরু করে কংগ্রেসে, তো সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে যে কোনো আইন প্রণয়ন কিংবা যে কোনো নীতি প্রণয়নের একটা প্রভাব কি নিউ ইয়র্কে পড়বে কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা তো সব জায়গায় পড়বে, কারণ যেভাবে মানে আমরা তো ওইভাবে আশা করিনি। আমরা বলেই আসছি যে এবার রিপাবলিকানের মানে জয় হবে, সেটা বিভিন্ন কারণ ছিল, যেমন যুদ্ধ, এত বিশাল পার্থক্য আমরা ধারণা করতে পারি না, যুদ্ধ বিগ্রহের ব্যাপার ছিল। এবং আমরা আগে বলেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলিতে স্টুডেন্টরা বিক্ষোভ করেছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের এক্সপেল করা হয়েছে। তো ইয়াং ভোটগুলি এবার পায় নাই মানে ডেমোক্রেটরা, ইয়াং ভোট, স্টুডেন্ট ভোট, মুসলিম ভোট, সবকিছু মিলে, এবং অনেক অনেক হিসপ্যানিক ভোটও তারা কিন্তু পায় নাই। কারণ এই বর্ডার দিয়ে যেভাবে মানে ক্রিমিনালরা এসেছে, খারাপ লোক এসেছে, ভালো লোকের মাঝে আবার খারাপ লোক এসেছে। তো এটা তো বর্ডার দিয়ে এটা যাচাই বাছাই করা হয় নাই, যে কে জঙ্গি, কে ক্রিমিনাল, কে কিলার, কে রেপিস্ট, এগুলো তো যাচাই বাছাই হচ্ছে না। তো এইভাবে যখন এসে যাচ্ছে, এবং ডেমোক্রেটরা ফেল করেছে বর্ডার সিকিউর করতে, তো এখন সে যেহেতু বলেছে যে সে বর্ডার সিকিউর করবে, যুদ্ধবিগ্রহ সে চায় না, এবং ভিতরে আমেরিকা ফার্স্ট, আমেরিকার মানে জনগণের স্বার্থটা আগে দেখবে,
সেক্ষেত্রে এই হোম কেয়ার যেটা, সেটা তো একটা জনগণের, মানে এটা তো জনগণের দাবি, এটা তো বয়স্কদের একটা মানে একটা সেবা। তো যখনই বলবে আমেরিকা ফার্স্ট, তখন তো আমেরিকার ভিতরে জনগণের দিকেই তো মানে প্রেসিডেন্টকে তাকাতে হবে। রিপাবলিকানরা যে বলছিল বিভিন্ন রকম পাবলিক সার্ভিস তারা হচ্ছে সংকুচিত করে নিয়ে আসবে, সেটার কোনো প্রভাব কি হোম কেয়ারে পড়বে কিনা? হ্যাঁ, এখানে পাবলিক অনেক যেমন পাবলিক চার্জ একটা জিনিস আছে, পাবলিকের মেডিকেলের ব্যাপার স্যাপার আছে, এগুলি কিন্তু আইন আছে, অনেক কিছু আইন আছে, ডেমোক্রেটরা বা অন্যান্য আগের কোনো সরকারি এটাকে প্রয়োগ করে নাই। এত সে যদি এটা প্রয়োগ করতে চায় তাহলে কিন্তু অনেক মানে অনেক সুযোগ সুবিধা থেকে অনেকেই বঞ্চিত হতে পারে, বঞ্চিত হবে, হওয়ার সম্ভাবনা আছে। যেমন যেমন মেডিকেলের অনেক সময় দেখা যায় মেডিকেল মানুষে অনেকেই একটা ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিলে মেডিকেল পেয়ে যাচ্ছে, যাচাই বাছাই হচ্ছে না তার কি ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, তার কি ব্যাংকে টাকা আছে কিনা, তার প্রপার্টি কি আছে, এখন কিন্তু চেক করে না। এখন যদি এটাকে বেশি যাচাই বাছাই করতে হয় যে ওকে হ্যাঁ আমি যে অ্যাপ্লাই করলাম আন্ডার ওথ, এটা কি সত্য মিথ্যা, এটা যদি যাচাই বাছাই করতে পারে, তো এই জন্য কিন্তু অনেক অনেক টাকার প্রয়োজন আছে, অনেক ফান্ডের প্রয়োজন, অনেক কর্মচারীর প্রয়োজন। যেমন ডিপোর্টেশনের কথা বলা হচ্ছে যে এখন 1 মিলিয়ন বা 2 মিলিয়ন যদি ইলিগাল লোককে ডিপোর্ট করে, এখন দেখা যাচ্ছে যে এই ডিপোর্ট করতে তাদের প্রায় $80 বিলিয়ন খরচ যাবে। তো এত টাকা খরচ যাচ্ছে, তো সেটাই কিন্তু আলোচনা হচ্ছে। তো এই জিনিসটা তো ইজি না, কারণ অনেক ইলিগাল লোকের দরকার আছে দেশে, অনেক অড জব তারা করছে, তারা কিন্তু অনেকে খেটে খাচ্ছে, এই জবগুলো তো আর আমেরিকানরা করবে না। কিন্তু কোশ্চেনটা হলো যে ক্রিমিনাল আছে, এই ক্রিমিনালদেরকে বের করতে হবে, কিলার আছে। তো এই জিনিসটা আমাদের বর্ডার দিয়ে যেভাবে এসেছে, ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে ক্রিমিনাল ঢুকে পড়েছে, অনেক জঙ্গি ঢুকে যেতে পারে, তো সেইগুলিকে চেক করতে হবে। তো মানে আমাদের তো সিকিউর থাকতে হবে, কারণ আমি যে এলাকায় থাকি, আমি যদি সেই এলাকাটা যদি সিকিউর না থাকে তাহলে তো আমার মানে সমস্যা। সেক্ষেত্রেই আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের মধ্যে ফার্স্ট থিং হবে যে বর্ডারটা সিকিউর করা, এবং যারা ক্রিমিনাল ঢুকে পড়েছে, ইলিগাল লোক ঢুকে পড়েছে, কারা ঢুকেছে, এগুলো একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে, এগুলো দেখার বিষয় আছে। এই ব্যাপারটা একটু মানে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এটা করবে। কিন্তু যারা আসলে বিভিন্ন রকমের পাবলিক সার্ভিস নিচ্ছে ইনক্লুডিং হোম কেয়ার, তাদের আসলে শঙ্কা কিংবা আতঙ্কিত হওয়ার কোনো জায়গা আছে? হোম কেয়ার তো এটা হচ্ছে কি, তার তো যেমন সে যদি অসুস্থ, একটা লোক যদি অসুস্থ হয়, সে তো হসপিটালে যাবে, এবং হসপিটালে গেলে তো হসপিটাল তাকে টেক কেয়ার করবে যদি তার মেডিকেল থাকে, মেডিকেল প্রোগ্রাম। তো হসপিটালে গিয়ে যদি যায়, সে যদি হসপিটালে যদি তাকে টেক কেয়ার করে, সে হসপিটালে না গিয়ে বাসায় তাকে তার ফ্যামিলি মেম্বাররা টেক কেয়ার করছে, তো এটা তো সমস্যা না, এটা একটা তার লিগ্যাল রাইটস। অর্থাৎ ভ্যালিড রিজন থাকলে সেক্ষেত্রে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জি, আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। গিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজ আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সুযোগ সুবিধা এবং রোড টু আমেরিকা এই বিষয় নিয়ে আলোচনা করব। টিভিএন 24 এর সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা আগেই জানিয়েছিলাম যে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রোড ম্যাপ টু আমেরিকা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও কিন্তু যুক্ত হতে পারেন। আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম, এবং আমার সাথে অনলাইনে যুক্ত আছেন এমলোটাস ক্যারিয়ার স্কুলের ডিরেক্টর এবং ডিএসও জুলিয়া সান। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আলোচনা শুরু করব। শাহরিয়ার আলম, আপনাকে দিয়েই শুরু করব। প্রথমেই F1 স্টুডেন্ট যারা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে হচ্ছে আমেরিকায় আসবেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু এক্সপ্লেইন করবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপু, এবং ধন্যবাদ হচ্ছে কি দর্শকদের যারা এই মুহূর্তে আসলে অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে হয়তো দেখবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম বাংলাদেশিদের ক্ষেত্রে বেসিক্যালি আসলে চয়েস থাকে হচ্ছে আমেরিকা। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কতগুলো স্টেপ বাই স্টেপ আসলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফলো করতে হয়। তো সেগুলো
মানে আপনার যদি পারফেক্টলি যদি ওনারা ফুলফিল করতে যান তাহলে স্টেপগুলো আসলে জেনে যদি করা যায় তাহলে হচ্ছে কি বেস্ট হয়। ফর এক্সাম্পল যখনই কোনো একটা স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজের জন্য অ্যাপ্লিকেশন করবে, তো সেই ক্ষেত্রে ওনাকে আসলে মাথায় রাখতে হবে হচ্ছে কি ওনার প্রিভিয়াস কোয়ালিফিকেশনটা কি, ওটার সাথে পরবর্তী কোয়ালিফিকেশনগুলো আসলে যায় কি না, মানে সরি ওনার অ্যাডমিশন রিকোয়ারমেন্টের সাথে যায় কিনা। প্লাস হচ্ছে কি অ্যাডমিশন রিকোয়ারমেন্টের সাথে ওনাকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। এরপর ডকুমেন্টেশনের ক্ষেত্রে যা যা লাগে, ফর এক্সাম্পল মনে করেন যে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, প্লাস হচ্ছে পাসপোর্ট যদি থেকেও থাকে ওটার যদি মেয়াদ যাতে অবশ্যই 6 মাস থাকে, প্লাস হচ্ছে কি ওনারা যদি ব্যাচেলার প্রোগ্রামের জন্য আসেন সেক্ষেত্রে হাই স্কুল ডিপ্লোমাটা কমপ্লিট আছে কিনা। তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুফ করার জন্য ওনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে এক্সামগুলো থাকে, ফর এক্সাম্পল আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো, এগুলো আছে কিনা। এইগুলো কমপ্লিট করার পরে ওনারা চিন্তা করবে যে ওই ইনস্টিটিউশন বা কলেজটা যেখানে করতেছে ওটার লোকেশন, ওটা টিউশন ফিস, এগুলো সবকিছু বিচার বিবেচনা করে তারপর একটা অ্যাপ্লিকেশন প্রসেস ওনাদের লঞ্চ করতে হবে। সেক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, ডেফিনেটলি আমার ডিএসও আছেন আমার সাথে, সো উনি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করবেন। ওনাকে যদি কোশ্চেন করেন উনি আসলে জি নিশ্চয়ই। আমি এখনই হচ্ছে জুলিয়া সাং আপনার কাছে জানতে চাই, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর এ ফরেন স্টুডেন্ট ফ্রম আমেরিকা টু ফ্রম বাংলাদেশ টু আমেরিকা? Sure. There's several application process. So for students who wants to come to USA from Bangladesh, first of all, they would contact one of our agents or the school via email or WhatsApp. And through that process, we could kind of guide the students case by case. But one of the main things that students will need to do is obviously in order to get approve of their visa, they need to make sure they have all the documents correct, such as their valid passport, bank statement, that they're able to sustain their living costs and tuition here in the United States. And they will also need several different documents like high school diploma, things like that. So there are specific guidelines that we could help students for each of the cases. If you also have dependents, meaning your spouse or child that wants to come with you, we could definitely help with that process as well. Okay, Julian, can you add something about the cultural adjustment? The culture of the school, you said? Yes. So culture of our school is very supportive, right? So we have our Bangladeshi speaking agent, Mr. Shahriar Alam, and we have several other agents at our school that speaks French, Arabic, Thai, Chinese, and many different languages. Any struggles that students have, they can always speak to us and we'll be able to guide them how to, not just maintain their student visa status here, but at the same time, how to adjust their living situation here in the United States. শাহরিয়ার, আপনি একটু যোগ করবেন কিনা কালচারাল অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে যদি একটু বলেন? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি জুলিয়া যেটা বলেছে যে আমাদের এখানে অনেক এজেন্ট আছে বিভিন্ন ভাষাভাষী। ফর এক্সাম্পল যদি বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হেল্প করার জন্য ইমেলের থ্রুতে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে। এছাড়াও স্টুডেন্টরা যখন প্রত্যেকটা স্টেপ, শুধু এটা আমরা এমন না যে আমরা আইফিনিটা ইস্যু করে দিলাম আমাদের কাজ শেষ, আমরা স্টুডেন্টকে চেষ্টা করি যে গাইড করার জন্য। কারণ হচ্ছে স্টুডেন্ট প্রত্যেকটা স্টেপ ওনাদের ডকুমেন্টেশনগুলো, এর আগে যেটা বলেছে ডকুমেন্টেশনগুলো ঠিকভাবে প্রিপেয়ার করবে, প্লাস হচ্ছে কি ওনাদের যে মনিটারি সলভেন্সি যেটা মানে ব্যাংক সলভেন্সি যেটা ওইটা যে আসলে প্রপারলি আছে, যে প্রুফ করার জন্য ওনার ইউনাইটেড স্টেটসে এসে যাতে কোনো মানে আর্থিক প্রবলেমের আসলে মধ্যে সম্মুখীন না হতে হয়। বিসাইডস আমরা আসলে গাইড করার চেষ্টা করি যে কোন একটা স্টুডেন্ট আসলে মানে প্রথমে এসে কিভাবে কালচারের সাথে মানিয়ে নেবে। এই ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে কি অনেক ইভেন্টস থাকে বা অনেক প্রোগ্রাম থাকে যেগুলো হচ্ছে কি আমাদের দেশের সাথে এখানে মিলবে না। ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা সাধারণত দেখা যায় যে মুসলিম হলে যে ঈদের বা রমাদানগুলো আমরা আসলে পালন করে থাকি, বা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে কি অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ফর এক্সাম্পল মনে করেন যে পূজা বা ক্রিসমাস এগুলো পালন করে থাকে, বাট এখানে হচ্ছে কি এডিশনাল আরো কিছু থাকে। তো এইগুলো হচ্ছে কি আমাদের স্কুলে আমরা থ্রু আউট দ্য ইয়ার মোটামুটি ইউএসএ তে যেই কালচারটা আসলে মানে সাধারণত মানে সবাই মেনে চলে, আমরাও যেটা এখন বর্তমানে মেনে চলি, সো সেইগুলো আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা এটা সেলিব্রেট করি আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে এইখানকার যে কালচারের সাথে একটা স্টুডেন্ট নতুন পর্যায়ে যখন এদেশে আসে তখন অ্যাডপ্ট করে নিতে, মানিয়ে নিতে, ওই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার সাথে খুব সহজ হয়। ফর এক্সাম্পল
একটা থ্যাঙ্কস গিভিং সেরিমনি বাংলাদেশে বসে নিশ্চয়ই খুব সচরাচর এটা পালন করে না, একটা হ্যালোউইন প্রোগ্রাম এটা সচরাচর খুব একটা পালন করে না, বাট দিস ইজ আই মিন কাইন্ড অফ ফান, মানে সবাই অ্যাটেন্ড করে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এটা পার্টিসিপেট করে আমরা এদের ইমোশন বলেন, এদের মনে করেন যে একটা কালচারের বলেন, এটা একটা ইন্টার এক্সচেঞ্জ হয়, ওনারা এই দেশের কালচার সম্বন্ধে জানতে পারে। এছাড়া আপনি যেটা বলবেন প্রথমেই হচ্ছে কি যে শখটা সাধারণত হয় যে কালচারাল শখ, এটা হ্যাঁ একটু এরকম, বাট সেই ক্ষেত্রে এমনটা যথেষ্ট হেল্পফুল হচ্ছে কি মানিয়ে নেওয়ার জন্য স্টুডেন্টদের। ওকে, সেক্ষেত্রে আসলে মূলত অবস্টাকল গুলো কি হয় আমি আপনার কাছ থেকে শুনবো। আগে জুলিয়ানের কাছ থেকে একটু উত্তরটা শুনে আসি। জুলিয়ান, usually which kind of obstacle student face about communication or language? Definitely. When they first come to USA, one of the first things that a lot of our students tell me is the English that they learn back at home might be through English here in New York, especially, right? We have different accents, we have different slangs. So those are some of the information that, you know, we try to teach our students for free online on our Instagram. In our Instagram, we're very active with language quizzes and skills, study tips, as well as giving the most updates of our events. So those are some of the things that students could, you know, look and see how our school operates in terms of supporting our students in language and also the culture here in US. Thank you so much. শাহরিয়ার, আপনি একটু যোগ করবেন কিনা? এক্ষেত্রে আসলে জুলিয়া যেটা বলেছে যে আমাদের সাধারণত প্রথমে এসে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার গুলো নিয়ে যে স্টুডেন্টরা যেই মানে প্রবলেম গুলো আসলে সাফার করে, ফর এক্সাম্পল মনে করেন যে অ্যাকসেন্টের সাথে মিলবে না, জুলিয়া যেটা বললো অ্যাকসেন্টটা আসলে স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশে অনেক ভালো ডিগ্রিও আছে, বাট ডেফিনেটলি অ্যাকসেন্টের সাথে যায় না, তখন আসলে আমাদের অ্যাডপ্ট করতে একটু প্রবলেম হয়। তো ওইটা আমাদের রেগুলার শুধু ক্লাসের মাধ্যমেই না, প্লাস হচ্ছে কি আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা ওটা খুবই অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ। আমাদের 4টা প্ল্যাটফর্মে আমরা সাধারণত আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা সাধারণত স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড ইউটিউব। সো দে ক্যান জাস্ট ফলো আস অন দোজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড তারা আমাদের সবগুলো আপডেট সম্বন্ধে জানতে পারবে এবং কুইজগুলোর সাথে অ্যাটেন্ড করতে পারবে। মানে আই মিন ইটস আ কাইন্ড অফ ফান যে ওনারা শুধু ইন পার্সন ক্লাসে অ্যাটেন্ড করতেছে শুধু তাই না, এখানে দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে ওনারা জানতে পারতেছে নেক্সট ইভেন্টটা কি আছে। ওকে, সো হোয়াটস দ্য প্ল্যান অফ হ্যামলোডাস? ওকে, ফর এক্সাম্পল কিছুদিন আগে হ্যালোউইন গেল, সো হ্যালোউইনে আমরা ইনভাইট করছি স্টুডেন্টরা আমাদের পার্টিতে অ্যাটেন্ড করবে, তারপর হচ্ছে কি কস্টিউম ইভেন্ট হবে, এরকম নানা রকম গেমস থাকে। তো ওনাদের কি করে আসতে হবে এটা সম্বন্ধে সহজে একটু অ্যাডপ্ট হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, যে ল্যাঙ্গুয়েজের যে ইস্যুটা থাকে, ল্যাঙ্গুয়েজের ওইটা আস্তে আস্তে যখন এইখানকার টিচার আমাদের খুবই এক্সপিরিয়েন্স এবং হাই কোয়ালিফাইড টিচার আমাদের এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে সাধারণত ইনশিওর করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে কি ক্লাসের এনভায়রনমেন্টের সাথে ওনারা ওনাদের স্কিল ডেভেলপমেন্ট করে, লিসনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং। Thank you so much. আমি জুলিয়ানের কাছে আবার যাবো। জুলিয়ান, can you share some insights on expectation and success, mostly focused on academic? Sure. At our school, we have several different curriculums. We teach students general English or test prep courses or academic ESL. We try to focus our students to achieve higher education. So let's say the students want to go to college or to pursue their master's degree or things like that. So our curriculum is catered perfectly towards that type of skill that they want to achieve in terms of English language. Additionally, we have partnership with different college nearby here in Manhattan, Midtown. So there are very different academic supports that we give to our students so that we make sure that students are able to achieve higher education dream here in the United States. এক্ষেত্রে যেটা বলবো যে আমাদের অনেক কোর্স আছে, ঠিক আছে, আমাদের আলহামদুলিল্লাহ মানে লেভেল 1 থেকে লেভেল আমাদের ইএসএল প্রোগ্রামগুলো এত সুন্দর করে ডিজাইন করে লেভেল 1 থেকে 6 পর্যন্ত। ফর এক্সাম্পল আমি একটু এলাবোরেটলি একটু বলার চেষ্টা করছি। তো কোনো একটা স্টুডেন্ট আসলে তাকে আমরা হুট করে কোনো একটা ক্লাসে দিয়ে দিই না, একটা প্লেসমেন্ট টেস্ট নেই, তাদের লেভেলটা আমরা বোঝার চেষ্টা করি যে কে কোন লেভেলে। কারণ হচ্ছে কি সে যদি একটা সার্টেন লেভেলের উপরে আমরা তাকে দেশে গিয়ে আসলে একটু গোবলেট পাকিয়ে ফেলবে, আবার তাকে যদি তার লেভেলের নিচে দেই তখন সে হচ্ছে কি ইন্টারেস্ট ফিল করবে না। তো তাকে তখন তার লেভেল অনুযায়ী আমরা ক্লাসে অ্যাসাইন করি এবং ওই লেভেল অনুযায়ী ক্লাসে অ্যাসাইন করার পরে আমাদের বিভিন্ন রকম কোর্স আছে। ফর এক্সাম্পল জেনারেল ইংলিশ লেভেল 1 to 6, তারপর জুলে যেটা বললো যে আমাদের টেস্ট প্রেপ কোর্স আছে, ফর এক্সাম্পল আইএলটিএস, টোফেল,
জিআরই এরকম অনেক কিছু কোর্স আছে টেস্ট পেপার। আর দ্বিতীয়ত সাথে বিজনেস ইংলিশ আছে। অনেকে দেখা যায় যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো পড়তে যায়, ব্যাচেলর পড়বে বা অ্যাসেট প্রোগ্রাম পড়বে বা পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি করবে, তখন ওনাদের ক্ষেত্রে ওই যে ওই টার্মসগুলো বা টার্মিনোলজিগুলো আগে থেকেই যদি জেনে যায় এবং ওই অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম ওনারা ডেভেলপ করে ফেলছে ওনাদের ওই যে 4টা স্কিল, রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, প্লাস হচ্ছে ওই টার্মিনোলজি ওনারা শিখে যাচ্ছে, তো ওনাদের পরবর্তী এডুকেশনাল ক্যারিয়ারের জন্য এটা খুবই সুবিধা হয়। এবং এই সাথে জুলিয়ে যেটা বললাম, আমাদের নিয়ার বাই আরও কিছু কলেজের সাথে অ্যাফিলিয়েশন আছে। অ্যাজ এ রেজাল্ট আমরা এখান থেকে হয়তো ওনারা ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা পাবে। প্লাস হচ্ছে গিয়ে কি ওনারা তখন ফার্দার ক্যারিয়ার পারসু করার পরে ওনারা ভালো একটা ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবে আশা করতেছি এখানে। Thank you so much, Julian. Let's discuss about career opportunities in America. Sure. As F1 students, when they want to work here in the United States, it's unfortunately not allowed unless it's on-campus position, part-time. If we have any openings at our school, we would obviously, communicate that information to our students. So that's the career opportunity that students could get, especially here as an F1, or sometimes they go through OPT. In order to go through OPT, they'll need to go to college to pursue that OPT, situation experience. So that's how F1 students will do it. But during their study as F1, obviously working outside of campus is not allowed. একটু ব্যাখ্যা করবেন আমেরিকায় আসলে ক্যারিয়ারের সুযোগটা কেমন? জি, জুলিয়া যেটা বললো যে মানে যখন স্টাডি চলাকালীন অবস্থায় তখন অন ক্যাম্পাস জবগুলি ওনারা করতে পারে, প্রত্যেকটা আন্তর্জাতিক শিক্ষার্থী যদি অ্যালাউড হয়। প্লাস হচ্ছে গিয়ে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে ওনারা যদি কলেজ বা ইউনিভার্সিটি প্রোগ্রামে যায় তখন সেক্ষেত্রে ওনারা ওপিটি সিপিটির মাধ্যমে ওনারা কাজ করতে পারবে। বাট ডেফিনেটলি আমি যতটুকু জানি সাবজেক্ট রিলেটেড কাজ করতে হবে। প্লাস হচ্ছে গিয়ে কি এরপরে পড়ালেখা শেষ করার পরে বেটার what they can do সেটাই। জি, এখন আসলে যে বিষয়টা একটু জানবো যে অনেকে আছে যে স্ট্যাটাস পরিবর্তন করতে চায়, সেই প্রক্রিয়াটা আপনার কাছ থেকে শুনে আগে জুলিয়ানের কাছ থেকে শুনে আসি। জুলিয়ান, what is the process if someone wanted to convert it to F1 status? Sure. So some students who are initially, like, for example, tourists on B1, B2 visa, the USA, and they fell in love with the US culture and they want to pursue higher study or even like English language skills, they will go through something called change of status process. In that process, they'll contact the school and then they'll fill out form I-539 together with their agents, and then we'll collect several documents, which is kind of similar to transfer in or overseas documents, and so such as for example, your passport, right, your visa, and we will also have students' high school diploma. Also, we will have students' bank statements. So there are different documents that are needed for the students to change their process. Obviously, students could do this with lawyers if they wish. At our school, we do have a lot of experience guiding the students step by step. So if that's what they choose to, we could also help the students guide through that process as well. It's your turn. আচ্ছা, চেঞ্জ অফ স্ট্যাটাস প্রসেসের ব্যাপারে জুলিয়া যেটা বললো সেটা হচ্ছে কি অনেকে যেটা আছে যে এলিজিবল টেম্পোরারি ভিসা, যেটা এই একটা সার্টেন স্টেজে পরে ইউনাইটেড স্টেটসে ওনারা অবস্থান করতে পারে না, তখন ওই ভিসাগুলো থেকে ওনারা ভিসা টাইপ কনভার্ট করে F1 ইন্টারন্যাশনাল ভিসা স্টুডেন্ট ভিসা স্টেটাসে জন্য অ্যাপ্লাই করতে পারে। এই প্রসেসটাকে চেঞ্জ অফ স্ট্যাটাস বলে, যেটার জন্য আমাদের স্কুলে এটা আমরা হেল্প করে থাকি। আমাদের এজেন্টরা আমরা তাদেরকে রিকোয়ার্ড যে ফর্ম যেটা বললো জুলিয়া I-539 এবং অন্যান্য স্পন্সরশিপ ডকুমেন্ট সাথে অন্যান্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো ওনাদেরকে সাবমিট করতে হয় সেগুলো অনেকটাই ওভারসিজ স্টুডেন্ট অথবা ট্রান্সফার ইন স্টুডেন্টদের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার। ফর এক্সাম্পল হাই স্কুল ডিপ্লোমা, ওনাদের ভ্যালিড পাসপোর্ট, ওনাদের ভিসা, ওনাদের I-94, প্লাস হচ্ছে কি ওনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস ইত্যাদি। এছাড়া প্রুফ অফ অ্যাড্রেস রিলেটেড কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। সো আদার দেন দ্যাট আমরা ওনাদেরকে গাইড করি কিভাবে কি করবে না করবে সম্পূর্ণ প্রসিডিউরটা করার জন্য। তখন একটা স্টুডেন্ট হওয়ার আগ মুহূর্তে ওই প্রসেসটা কমপ্লিট করার পরে ওনাদেরকে কিছুদিন ওয়েট করতে হয় একটা সার্টেন পিরিয়ড, এরপরে অ্যাপ্রুভাল হয়ে গেলে ওনারা F1 স্টেটাসে ইউনাইটেড স্টেটসে স্টাডি করতে পারেন। Well, Julian, my last question is usually what is the future of an international student after completing the studies? So the future of some of the students, right,
one of the things that we emphasize is, try to achieve a better education here, right, in U.S. So, like I said, we have partnership with different colleges. So students tend to go through that. We could help them to, find a school if they need help on that, and have any consultation that they need in order to adjust their higher education studies here in U.S. through colleges in the future. শাহরিয়ার আলম। জি, ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা বললো জুলিয়া, যে আমাদের এখানে পড়ালেখা করে আমাদের যে টাই আপ আছে যে ইনস্টিটিউশনগুলোর সাথে, ওগুলোতে ওনাদের ধরেন একটা হায়ার এডুকেশন মাস্টার্স করলো, করে ওনারা তখন ডেফিনেটলি পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি বাকরিতে ওনারা ডেফিনেটলি জয়েন করতে পারে। বা অনেকেই চিন্তা করে যে না, হয়তো বিজনেস ওরিয়েন্টেডে যেতে চায়, নিজে হয়তো একটা বিজনেস সেট আপ করতে পারবে, দেশে গিয়েও একটা ভালো জব ডেফিনেটলি পাবে, কারণ হচ্ছে ইউএসএ এডুকেশন যখন থাকবে ডেফিনেটলি এটাকে একটা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখা হয় হচ্ছে কি আমাদের দেশে। সো ক্যারিয়ারের দিক থেকে আমি যদি বলেন আপনি যে ইউএসএ এডুকেশন কমপ্লিট করার পরে, আমার কাছে মনে হয় না যে আসলে ক্যারিয়ার এরপরে মানে দ্বিতীয় কোনো অবস্থান আছে। অলওয়েজ প্রথম অবস্থানে থাকবে কোনো একটা স্টুডেন্ট যখন সে এখন ইউএসএ থেকে আসলে পড়ালেখা শেষ করবে, সেটা ইউএসএতে হোক, সেটা বাংলাদেশে হোক, বা বিশ্বের অন্যান্য কোনো দেশে হোক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শাহরিয়ার আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপু। জুলিয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। Thank you so much. ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।